সকাল প্রায় 10টার কাছাকাছি। রওনা পুরো বাড়ি খুঁজে ফেলছে, বাগানে খুঁজে ফেলছে, কোথাও তার ছেলের দেখা নেই। কাল রাতে ছাদ থেকে কোথায় গিয়ে ঘুমিয়েছে কে জানে। গভীর রাত অবধি দরজা খোলা রেখে অপেক্ষা করেছে। পরে ভেবে নিয়েছে হয়তো তার বাবার কাছে আছে। কিন্তু তার ভুল ধারণা ভাঙে সকালের চায়ের আড্ডায়, যখন বাবার কাছে জিজ্ঞেস করে সে। বলে তার কাছে যায়নি কাল। তারপর থেকে খুঁজে বেড়াচ্ছে। জানে বাড়ির কোনো না কোনো কোনায় আছে ঘাপটি মেরে। তাও সকাল থেকে ছেলেরা মুখটা না দেখে অস্বস্তিতে হয়ে আছে। বসার ঘরে বসেছিল সে। রান্নাঘর থেকে রাবেয়াকে বের হতে দেখে তাকে ডাক দেয়। রাবেয়া ভাইয়ের ডাকে তার কাছে যায়। রওনা, নাহিলকে দেখেছিস? কোথায় আছে ও? রাতেও ঘুমাতে যায়নি আমার কাছে। রাবেয়া, ভাইয়া ও আমাদের সাথেই ছিল, সিরাতের রুমে ঘুমিয়েছে। বাচ্চারা সব আছে ওখানে, এখনো ঘুম সব। রওনা, এ তুই বেলা হয়ে গেছে এখনো ঘুম? ডাকিস না কেন ওদের? রাবেয়া, ভাইয়া কাল অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়েছে সবাই, তাই এখন সব ঘুমাচ্ছে। রওনা, যা গিয়ে ডেকে নিয়ে আয়। এখানে এসে ছেলেটা বাদর হয়ে গেছে, আড়ালে আবডাল থেকে থেকে বদমাইশি করে বেড়াচ্ছে। রাবেয়া ভাইয়ার কথা শুনে মুখ লুকিয়ে হাসে, বলে, এভাবে বলো না, ঢাকায় তো ও একাই থাকে, কোনো খেলার সাথী নেই। এখানে এসেছে কদিনের জন্য, একটু আনন্দ করতে দাও। রনব একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, যা ডেকে তোল, বলবি সোজা যেন আমার ঘরে যায়। রাবেয়া, আচ্ছা ডেকে দিচ্ছি, বকবে না কিন্তু। রনব সিঁড়ির দিকে পা বাড়ায়। এই বাড়িতে থেকে নাহেলকে কিছু বলা যায় না, তাই তো শাসনের অভাবে বাদর হয়ে যাচ্ছে। এ তো বাদর তো তার ছেলে না। সে নিজের ঘরে চলে যায়। এদিকে রাবেয়া চলে যায় সিরাতের রুমে। সেখানে নিয়ে দেখে সারাহ, নাহিদ, ইয়াস একজন এক একজনকে জাপটে ধরে শুয়ে আছে। খাটের একমাথার নাহিল, সে সারাহকে জাপটে আছে। সারাহর হাত পা সব তার গায়ের উপরে, ছেলেটাকে চ্যাপ্টা বানিয়ে ফেলছে। খাটে সারাহ, নাহিল, মিথিলা আর ইয়াস ঘুমিয়েছে। নিচে মাহিরা, সিরাত ও রাবেয়া ও ইনান ঘুমিয়েছে। সিরাত গড়িয়ে বিছানার বাইরে ফ্লোরের ড্রেসিং টেবিলের সামনে মিশে গেছে। এদিকে মাহিরা পুরো বিছানা দখল করে আছে, আর ইনান এক কোনায় গুটিয়ে আছে। সে পুরো রুমের দৃশ্য ভিডিও করে নেয় নিজের ফোনে। এরপর খাটের কাছে গিয়ে নাহিলের উপর থেকে সারাহর হাত পা সরিয়ে নাহিলকে ডাকতে থাকে। বার কয়েক ডাকতে নাহিল ঘুম ঘুম চোখে তাকিয়ে বলে, বাবা আর একটু ঘুমাই, আজ অনেক ঠান্ডা। রাবেয়া, আমি বাবা না ফুপি, ওঠো শোনা, বাবা ডাকছে তোমাকে। এ তো বেলা অবধি ঘুমিয়ে আছো শুনে রেগে গেছে। নাহিল রৌনকের কথা শুনে হঠাৎ হয়ে উঠে বসে। নাহিল, কয়টা বাজে ফুপি? রাবেয়া, 10টা বাজলো বলে। ওঠো তাড়াতাড়ি, সোজা বাবার কাছে যাবে, দেরি করবে না, নাহলে আরও রেগে যাবে। নাহিল বিছানা থেকে নেমে এক দৌড় দেয় বাবার ঘরের দিকে। এদিকে রাবেয়া একে একে সবাইকে ডেকে তুলে দুপুরে হলুদের অনুষ্ঠান। বাগানে স্টেজ সাজানো হচ্ছে। এখন খাওয়া দাওয়া সেরে তৈরি হতে হবে সবাইকে। রাবেয়া সিরাতের কাছে গিয়ে তাকে ডাকে। সিরাত চোখ খুলে তার দিকে তাকায়, ঘুম জড়ানো কণ্ঠে বলে, সিরাত, এত সকালে ডাকো কেন? যাও, আমার ঘুম হয়নি। রাবেয়া, 10টা বাজে, এখন আর সকাল নেই। রাবেয়া, 10টা বাজে, এখন আর সকাল নেই। ওঠ, না হলে হলুদের গোসল সন্ধ্যায় দেব, তাও এই শীতের ঠান্ডা পানি দিয়ে। সিরাত আতঙ্কিত হয়। সে তো ঘুমের চক্করে ভুলেই গেছে তার বিয়ের কথা। বলে, এসব হলুদ রাখো, এই শীতে কোনো গোসল টোসল করতে পারবো না। রাবেয়া, সর সামনে দিয়ে, যা ফ্রেশ হয়ে নিচে আয়, খেয়ে রেডি হতে হবে। সিরাত অলস ভঙ্গিতে বিছানা ছাড়ে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে নামে। নিচে এসে দেখে মা চাচি সব এদিকে সেদিক ছোটাছুটি করছে। এদিকে তার পেটের মাঝে থাকা ইঁদুরগুলো ছুটে বেড়াচ্ছে। সে গলা ছেড়ে মিথিলাকে ডাকে। তার ডাক শুনে সায়রা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে আসে, হাতে খাবারের থালা। সায়রা, বস, তাড়াতাড়ি খেয়ে তৈরি হবি হলুদের জন্য। সিরাত নিঃশব্দে মাথা নাড়ে। সায়রা চলে যাওয়ার উদ্দেশ্যে নিতেই সিরাত তাকে পেছন থেকে ডাকে। সিরাত, আর মাত্র একদিন আম্মু, এরপর আর তোমাকে জ্বালাবো না তোমার মেয়ে হয়ে। কালকে পর থেকে এবারই বউ হয়ে যাব। সায়রা আর পেছন ফিরে চায় না, সিরাতকে উপেক্ষা করে চলে যায়। নাহিল নিঃশব্দে প্রবেশ করে তার বাবার রুমে। রুমের কোথাও বাবাকে দেখতে পায় না। ওয়াশরুম চেক করে সে জায়গা ফাঁকা। বারান্দা পা বাড়ায় দেখে রেলিংয়ে হেলানে তার দিকে চেয়ে বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। নাহিল ঢোক গিলে তার দিকে এগিয়ে যায়। কাছাকাছি যেতেই রৌনক বলে, কয়টা বাজে এখন? নাহিল মাথা নিচু করে জবাব দেয়, 10টা বাজে।
রওনক, এখন কি সকাল? নাহিল মাথা নিচু রেখে দুদিকে মাথা নাড়ায়। রওনক, তাহলে এখন কেন ঘুম থেকে উঠেছ? রাতে ঘুমিয়েছ কখন? রুমে আসনি কেন? নাহিল, ওরা সবাই ছিল, ইয়াসরাও ছিল। রওনক, কে ছিল না? তুমি কেন ছিলে? আমি কি বলেছিলাম 11টার উপরে রাত জাগবে না? একটু থেমে আবার বলে, আমার অনুপস্থিতিতে প্রতি রাতে তুমি দেরি করে ঘুমিয়েছ? নাহিল, সরি, আর এমন হবে না, মাথা নিচু করে বলে। রওনক ধমকে ওঠে। কি হবে না? হ্যাঁ, এখানে এসে তোমার কত অধপতন হয়েছে তুমি দেখেছো? বড়দের সাথে তর্ক করো, সিনানের সাথে ঝগড়া মারামারি করো, কারো একটা কথা শোনো না। সমস্যা কি তোমার? রওনকের ধমকে ছেলেটার চোখ ছলছল করে ওঠে, চোখ থেকে পানি পড়বে পড়বে এমন ভাব। রওনক, এই একদম মেয়ে মানুষের মতো কথায় কথায় কাঁদবে না। তাকাও আমার দিকে। এমন কাজ কেন করো যে চোখে চোখ মিলাতে পারো না? তবুও নাহিল মাথা তোলে না। তার চোখের গড়িয়ে পড়া পানি তার বাবার চোখে পড়লে আরও বকবে। তাদের ধমকাধমকির মাঝে সেখানে উপস্থিত হয় রাবেয়া। দেখে তার ভাই ছোট ছেলেটাকে বকছে। সে নাহিলকে টেনে কাছে নেয়, কিন্তু নাহিল সে তার কাছে যায় না। অবাক করে দিয়ে সে রওনকের কোমর জড়িয়ে পেটের কাছে মুখ গুজে কেঁদে দেয়। এটা তার ছোটবেলা থেকে গড়ে ওঠা অভ্যাস। একমাত্র বাবার শাসনে আদরে বড় হওয়া ছেলেটা সুখে দুঃখে শুধু তার বাবাকেই কাছে পেয়েছে। তাই তো যখনই রওনক তাকে বকে, সে কাঁদার জন্য তার বুকটাকেই বেছে নেয়। রওনক আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। রাবেয়া নাহিলের মাথায় হাত বুলিয়ে বলে, ভাইয়া, ও তো একটা বাচ্চা ছেলে, ওকে এভাবে বকছো কেন? তুমি তো এমন না। তোমার মাঝে দ্বিধাদ্বন্দ্বে কেন এই ছেলেটাকে পিষ্ট করছো? কি বোঝে ও? সবাই আনন্দ করছে, ওরও তো মন চাইবে আনন্দ করতে। রওনক, কি করবো আমি? বল কি করব? ও বোঝে না কেন? ও আর 5টা বাচ্চা এক নয়। ওর একটা খারাপ দিক ধরতে পারলেই সবাই আমার দিকে আঙুল তুলবে। ওকে নিজের কাছে রাখতে কম পরিশ্রম করিনি আমি। রাবেয়া, তাই বলে সামান্য কারণে এভাবে ধমকাবে? কেঁদে কেটে কি অবস্থা করেছে? রওনক, ওকে আমার থেকে কেড়ে নিতে ওরা উঠে পড়ে লেগেছে। ওর একটা ভুল আমার শিক্ষা, আমার পিতৃত্বের আদেশে আঙুল উঠাবে। ওকে যদি নিয়ে যায়, কি নিয়ে থাকবো আমি? রাবেয়া, তোমাদের রেশারেশি ঝামেলাতে এই বাচ্চাটার তো কোনো দোষ নেই। ওকে ধমকাধমকি না করে একটু বুঝিয়ে বললেই পারো। ও তো ভালো ছেলে, সব শুনবে। রওনক, যা তুই দেখ ওদিকে কি অবস্থা। রাবেয়া নিঃশব্দে বের হয়ে যায় ঘর থেকে। সে বুঝেছে তার ভাই এখন ছেলের সঙ্গে একান্তে কথা বলতে চায়। রওনক নাহিলকে নিজে থেকে আলাদা করে তার সামনে হাঁটু মুড়ে বসে। ছেলের মুখের দিকে তাকিয়ে দেখে চোখ মুখ লাল হয়ে গেছে, থেকে থেকে ফোঁপাচ্ছে। কিভাবে বকেছে ছেলেটাকে! দিন দিন তার মধ্যে অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে, মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে। তাই তো তার প্রভাব আর ছেলেটার উপরে ফেলছে। নাহিলের মুখটা এক হাতে উপরে তোলে, অন্য হাতে চোখ মুছে মুছে দিয়ে বলে, নাহিলকে কেউ খারাপ বলবে, পচা বলবে, বাবার কষ্ট হয় শোনা। আমার ছেলে তো ভালো ছেলে, তাহলে কেন কেউ পচা বলবে? নাহিল, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তোমার কোনো কথার অবাধ্য হব না। কেউ তোমাকে পচা বাবা বলবে না। সব কথা শুনবো আমি। কারোর সাথে ঝগড়া করব না, মারামারি করব না। তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না, কোথাও রেখে আসবে না। রওনক ছেলেকে জড়িয়ে ধরে বলে, কেউ নিতে পারবে না তোমাকে, আমি কাউকে দেব না। তুমি আমার ছেলে, আমার কাছেই থাকবে। নাহিল, লাভ ইউ বাবা, ফোপাতে ফোপাতে বলে। রওনক, লাভ ইউ টু সোনা। বাবা আর বকবে না তোমাকে। তুমি বাবার ভালো ছেলে হয়ে থাকবে। এখন যাও, দেখো সবাই কি করে। আনন্দ করো সবার সাথে, বেশি ছুটাছুটি করবে না। রাতে হয় আমার কাছে বা দাদুর কাছে ঘুমাবে, অন্য কারো কাছে না। নাহিল, আচ্ছা আমি আসছি। নাহিল ছুটে বেরিয়ে যায় ঘর থেকে। রওনক ছেলের যাওয়ার পানে তাকিয়ে থাকে। বড়ই শখে ছেলে তার। ডিভোর্সের পর কম মেহনত করেনি এই ছেলেকে কাছে রাখতে। রোজ রোজ কোর্টের বারান্দায় পায়চারি করেছে। অবশেষে কিছু শর্ত সরকারের ছেলেকে পেয়েছে সে। কোনোভাবে হারাতে পারবে না তাকে। তার একাকিত্বের সঙ্গী তার ভালো থাকার কারণ, তার ভালোবাসার অংশ। সিরাতকে সাজিয়ে বাগানে করা স্টেজে এনে বসানো হয়েছে। সেখানে উপস্থিত রয়েছে বাড়ির সকলে। রৌনককেও এনেছে ইশতেহাক ও মাসিব, সঙ্গে অবশ্য নাহিলও রয়েছে। দুজনকে পাশাপাশি বসানো হয়েছে। একজনের মুখে লজ্জা আর অস্বস্তি, অন্যজন নির্বিকার ভঙ্গিতে বসে আছে।
একে একে এগিয়ে আসে হলুদ ছোঁয়াতে। প্রথমে আজমল শিকদার, আরাফা শিকদার, সায়রা, আতিয়া, ইশতিয়াক। এরপর আসে নাহিলের বাবা ও নতুন মাকে হলুদ ছোঁয়াতে। সিরাত অল্প করে তার গালেও ছুঁয়ে দেয়। একে একে রামিন, মিথিলা, মাসিবও হলুদ ছোঁয়ায়। সর্বশেষ এগিয়ে আসে সারাহ ও মারিয়া। দুজনের মুখে শয়তানি এক হাসি, পেছনে এক হাত লুকিয়ে আসছে। তারা দেখে সিরাত ঢোক গেলে। সে জানে এদের কিছু ধান্দা আছে। রাওনাপের সাথে কিছু করবে না, কিন্তু তাকে এক চুলো ছাড় দেবে না। তারা প্রথমে রওনকের হাতে হালকা করে হলুদ ছোঁয়ায়, মুখে হাসি রেখে এগিয়ে যায় সিরাতের দিকে। তা দেখে বলে, তোরা এমন শয়তানের মতো হাসতেছিস কেন? মতলব কি? মাহিরা, হলুদ লাগাতে আসছি বাপু, আর কি মতলব থাকবে? সারাহ, লাগাতে দিবি না হলুদ? সামান্য একটু হলুদ লাগাবো, দে লাগাতে। মাহিরা, লাগাতে দাও আপু, ছোট ছোট বোনগুলোর মন ভেঙে দিও না। সিরাত, কাল আমার বিয়ে, তাই আজ আর কোনো রিস্ক নিতে চাই না, সরি বোনেরা। সিরাত স্টেজ ছেড়ে দৌড় লাগায়। মাহিরা ও সারাহ হতবাক হয়ে যায়। সিরাত যে দৌড় দিবে তার ধারণাও করতে পারেনি। সংবাদ ফিরতেই তারাও পিছনে ছুট লাগায়। তা দেখে বাড়ির সবাই অবাক হয় আর পাশাপাশি হাসিতে ফেটে পড়ে। সিরাত ছুটতে ছুটতে বলে, আজকের মতো বেঁচে যাই, তোদের খবর আছে। এ তো মানুষের সামনে দৌড় করালি না। সারাহ, আমাদের হাত থেকে তো আগে বেছে নে, তারপর খবর করিস। মারিহা, সিরাত আপু তুমি দাঁড়াও, একটু হলুদ লাগিয়ে ছেড়ে দেব। সিরাত, তোদের আমি বিশ্বাস করি না, মির্জাফরের দল। সিরাজ ছুটে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এদিকে বাড়ির অন্যরা আনন্দ ফুর্তি করে হলুদ শেষ করে। সন্ধ্যায় তাদের অনুষ্ঠানের দ্বিতীয় ধাপ, তাই এখন সব দ্রুত শেষ করে ফেলতে হবে। রাতের অনুষ্ঠানে প্রস্তুতি নিতে হবে। সিরাত নিজের ঘরে গিয়ে হাঁপাতে থাকে। জোর বাসা বেঁচেছে আজ, ধরতে পারলে ভূত বানিয়ে ছাড়তো নিশ্চিত। শ্বাস পোশাক খুলে গোসল সেরে নেয়। রওনাক ধীরে স্থির গতিতে নিজের ঘরের দিকে এগিয়ে যায়। পিছনে ফেলে রেখে যায় পরিবারের লোকগুলোর হাস্যোজ্জ্বল মুখগুলো। নিজের ঘরে গিয়ে সে অবস্থাতে ওয়াশরুমে ঢোকে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে শাওয়ার অন করে দাঁড়িয়ে থাকে। উপর থেকে ঝরা পানি তার শরীরে থাকা হলুদকে ধুয়ে দিতে যাচ্ছে, সাথে মনে থাকা তার অস্থিরতা। বিকেলে রাহান তার পরিবার নিয়ে উপস্থিত হয় শিকদার বাড়ির দরজায়। তাদের এগিয়ে আনতে যায় রাওনাপ ও রামিম। এদিকে সোফায় বসে সামান্য রাখা টেবিলে পা তুলে আরামসে বসে টিভি দেখতে আছে সিরাত, মারিয়া। যেন দিন দুনিয়া কোনো খেয়ালই নেই। সিরাতের বাবা ও বড় বাবা মাসে বিকেলে গিয়েছে বাজারে কিছু বাড়তি কেনাকাটা আসতে। বাড়িতে পুরুষ বলতে ইশতিয়াক, মেহমানের সংখ্যাও কম। নিজেদের কাছে কিছু মানুষ, তাই তো এতটা নিশ্চিন্তে হয়ে বসে আছে তারা। রামিম তাদের দেখে দেয় এক ধমক, বলে, রামিম, বাড়ি ভর্তি মানুষ, তোরা দাবড়াবে পা তুলে বসে আছিস? সিরাত, রুমে যা। তারা ঝাড়ি খেয়ে তড়িৎ গতিতে ঘাড় ঘুরিয়ে দেখে দরজায় রামিম, রাউনাফ সহ আরও দুটো নতুন মুখ। তাদের দেখে টেবিল থেকে পা নামিয়ে দাঁড়িয়ে পড়ে। রামিম, দাঁড়িয়ে আছিস কেন, যা। দুজন এক ছুট লাগায়। রাওনা প্রাহান্য তার স্ত্রী আয়েশাকে নিয়ে ভিতরে আসে। বসার ঘরে তাদের বসতে দিয়ে রামিম অন্যদের ডাকে। বেরিয়ে আসে মিথিলা। রামিম মিথিলাকে দেখে বলে, রামিম, এনারা রাওনা ভাইয়ের বন্ধু, রায়হান ভাইয়া আর ভাবি ঢাকা থেকে এসেছে। তুমি তাদের জন্য একটু শরবতের ব্যবস্থা করো, আর একটা ঘর খালি করে দাও, বিশ্রাম নেবে। রায়হান, এ তো ব্যস্ত হতে হবে না, আছি তো, ধীরে সুস্থে করুন। মিথিলা রান্নাঘরে যায় তাদের জন্য হালকা নাস্তার ব্যবস্থা করতে। রানা, তোরা বস, আমি একটু ফ্রেশ হয়ে আসি। রায়হান, ভাবির সাথে পরিচয় করাবি না? ডাক দিয়ে একটু কথা বলি। রওনাক, বস, আসলি মাত্র, পরেও পরিচিত হতে পারবি। রওনাক নিজের ঘরে চলে যায়। সে চলে যাওয়ার পরপরই আজমল শিকদার আরাফা শিকদারের বাড়িতে আসেন। আরাফা শিকদার সায়রা বেগম ও আতিয়াকে ডাকেন বাজারগুলো বুঝে নেওয়ার জন্য। সায়রা ও আতিয়া বলে, আজমল শিকদার রায়হানকে দেখে এগিয়ে যান। রায়হান, আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আজমল শিকদার, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। এই, কে আমাদের বৌমা? রায়হান, জি আঙ্কেল। আজমল শিকদার, মাশাআল্লাহ। আজমল শিকদার, মাশাআল্লাহ। আম্মু, আপনার নামটা কে? আয়েশা। আয়েশা আঞ্জুম। আজমল, এই যে দেখছেন, এই আমার ভাই প্লাস হবু বেয়াই। পাশে দাঁড়ানো আরাফা শিকদারকে উদ্দেশ্য করে বলে। আয়েশা তার কথার ভঙ্গিমায় হেসে ফেলে। সে বলে, আসসালামু আলাইকুম আঙ্কেল।
ওয়ালাইকুম আসসালাম। টুকটাক সবার সাথে পরিচিত হয়ে সন্ধ্যার পরপর বাগানে যেন চাঁদের হাট বসেছে। রং বেরঙের বাতি ফুল দিয়ে সাজানো বাগান। এক কোণে করা হয়েছে ছোট করে স্টেজ, তাতে লেখা রাওনাপ মিশকাতের হলুদ সন্দেহ। রাওনাপ ইতিমধ্যে হাজির হয়েছে বাগানে, আত্মীয় স্বজনদের সাথে কুশলাদি বিনিময় করছে। এদিকে সিরাতের রুমে রমরমা অবস্থা, সব সুন্দরীরা আজ এখানে এক হয়েছে। সিরাতকে আর সদ্য ফোটা ফুলের মতো লাগছে, সিদ্ধ ও শীতল লাগছে। ফুলের সবুজ মিশেলের সাধারণ কাজের লেহেঙ্গার সাথে ফুলের গহনা, মুখে হালকা কেটে মেকআপের প্রলেপ যেন তার সৌন্দর্য শতগুণ বাড়িয়ে দিয়েছে। এর মাঝে দরজা খুলে প্রবেশ করছে ইলা চৈতি। তাদের দেখে সিরাত মুখ ঘুরিয়ে নেয়। তারা এগিয়ে এসে সিরাতকে জড়িয়ে ধরে বলে, বেবি, তোকে তো আজ হার্ট অ্যাটাক করার মতো সুন্দর লাগতেছে। চৈতি, ভাই, আমি ছেড়ি হলে কোনো শিকদারকে গোনায় ধরতাম না, সোজা তুলে নিয়ে যেতাম। সিরাত, ছাড় ভণ্ডগুলো, এখন আসছে ঢং দেখাতে। তোদের তো আমি 2 দিন আগে বলছি, কাল না এসে আজ আসছিস কেন? চৈতি, বাসায় ম্যানেজ করতেই একদিন দেরি হয়েছে, সরি রে। সারা ও ইলা মিথিলা মিলে সিরাতকে নিয়ে যায় অনুষ্ঠান স্থলে। তাকে দেখে সবার মাঝে উল্লাস ফুটে ওঠে। রৌনকও ঘুরে সেদিকে তাকায়। পাশে থাকা রায়হান বলে, তোর বউর কপাল দেখি সেই, এক একটা বউ মাস্টার। রৌনক, বাড়ি যা তুই, আজ এরা বকার হলে বাইরে গিয়ে বক। রায়হান, না ভাই, ভাবি আসলে সুন্দর আছে, যদিও একটু ছোট, কিন্তু কেমন চেনা চেনা লাগতেছে, কোথায় যেন দেখছি। রাওনাপ, বাড়ি ঢুকে ড্রয়িং রুমে যে দুটোকে দেখছিস তার মধ্যে এটার। রাহান ঘাড় ঘুরিয়ে রওনাপের দিকে তাকায়। রাহান, তখন বললি না কেন? রাওনাপ, পাগল আমি নিজের পায়ে নিজে কুড়াল মারবো? আর আবার শিকদার ও আজমা শিকদার এগিয়ে যায় সিরাতের দিকে, দুজনের দুহাত বাড়িয়ে দেয়। সিরাত তাদের দুহাত ধরে স্টেজের দিকে এগিয়ে যায়। স্টেজে নিয়ে বসানো হয় তাকে। ইসতেক তাকে দেখে বলে, মাশাআল্লাহ, আমার আম্মুটাকে অনেক সুন্দর লাগছে। সিরাত, ধন্যবাদ কাকাই। ছোটো মা কই, কতক্ষণ ধরে দেখছি না। পাশে দাঁড়ানো সায়রা কানে কথাটা পৌঁছায়। তার মুখে আধার নামে। আজকের দিনটা তার মেয়ে তাকে না খুঁজে বাকি সবাইকে খোঁজে। দোষটা কাকে দেবে? দোষটা তারই, মেয়েকে কাছে টানিনি কখনো। একে একে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়, নাচ গান আড্ডার মাঝে রাত বাড়তে থাকে। এদিকে সিরাত উসখুস করছে। পাশে বসা রওনক তা দেখে বলে, কোনো সমস্যা? আসলে ভাইয়া, আমি কয়টা সিঙ্গেল ফটো তুলবো, কাউকে পাচ্ছি না, সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। আপনি একটু তুলে দিবেন? বেশি না, মাত্র 2-4টা। এখন প্লিজ দেন না, বিয়েতে যা সালামি পাবো তার 50% আপনাকে দেব, দেন না তুলে। রাওনা বেজায় বিরক্ত হয়, তাও চুপ থেকে বলে, দিচ্ছি, ফোন দাও। আপনারটা দিয়ে তুলে দেন। আমার কম দামে ফোনের ক্যামেরা, ভালো হবে না ছবি। রনক নিজের ফোনটা বের করে সোফায় বসা সিরাতের বেশ কিছু ছবি তুলে দেয়। ছবি তোলা শেষে আবার নিজের জায়গায় বসে ফোন পকেটে রাখতে সিরাত বলে, দেখি কি তুলেছেন। এখন দেখতে হবে না, পরে দেখো, প্লিজ একটু দেখি। চুপ করে বসো, সবাই কেমন করে দেখছে, আমি পরে হোয়াটসঅ্যাপে দিয়ে দেব। এখন চুপ থাকো। সিরাত আর কোনো কথা বলে না। একটু দেখালে কি হতো, আর মানুষ আর চোখে দেখুক, আর সোজা চোখে দেখুক, তারা কি খারাপ কাজ করছে নাকি? বাড়ির আনাচে কানাচে আনন্দের হাট বসেছে যেন। ছোট বড় সবার মনে আজ খুশির জোয়ার। খুশির ভাটা পড়েছে কেবল বাড়ির মেজুগিন্দের সারার মুখে। মেয়েটাকে দূরে সরিয়ে রাখতে রাখতে এতটাই দূরে সরে গেছে যেন একই বাড়িতে অপরিচিত জন। এই দূরত্ব একদিনে তৈরি হয়নি, বছরের পর বছরের অবহেলায় তৈরি হয়েছে। সায়রা বেগম হাতে একটা ফটো বুক, যাতে ছড়িয়ে ছিটিয়ে আছে পরিবারের প্রতিটি সদস্য ছবি। পাতা উল্টাতে উল্টাতে চোখ আটকে একটা বাচ্চা মেয়ের ছবিতে। এক মনে তাকে থাকে ছবিটার দিকে। কড়া অতীতের দরজায়। এই তো সেদিন সারা খবর অনুভব করতে পারলো, তার মাঝে নতুন এক সত্তার উপস্থিতি। কেটে যায় 9টা মাস, কোল জুড়ে আসে ফুটফুটে এক রাজকন্যা। হাসি খেলে কেটে যায় 4 মাস, এর মধ্যেই আবারও বুঝতে পারে সে আবারও মা হতে চলেছে। এরপর থেকে ধীরে ধীরে তার রাজকন্যা মিশকাতের সিরাত প্রতি টানটা কমে আসে। দিন দিন বাচ্চা কান্না, রাত জাগা তার কাছে বিরক্তির কারণ হয়ে ওঠে। সে তিক্ততা এতটাই বেড়ে যায় যে তার ওইটুকু বাচ্চার গায়ে হাত পর্যন্ত তুলতে দুবার ভাবে না। প্রেগনেন্সির সময় যত বাড়তে থাকে শিরা তো বড় হতে থাকে, হাত পা ছড়তে শেখে। তখন মাঝে মাঝেই সারা বেগমের পেটে লাথি বসিয়ে দিত, যা সহ্য করতে না পেরে ঠান্ডা ফুলুরে রেখে দিয়ে ঘুমিয়ে পড়তো।
কাঁদতে কাঁদতে বাচ্চাটার গলা বসে যায়। ঘরের দরজা বন্ধ থাকায় কেউ টের পায় না সের কান্না আওয়াজ। সন্ধ্যা যখন বড় যা রুবিনা দরজায় বার কয়েক করোনারে, সায়রা ভারী শরীর নিয়ে উঠে দরজা খুলে দেয়। রুবিনা ভিতরে দৃশ্য দেখে আটকে ওঠে। সাথে সাথে বাচ্চাটাকে তুলে বুকে জড়িয়ে নিয়ে সায়রার গালে সজোরে চড়ে বসায়। বাচ্চাটার পুরো শরীর বরফ হয়ে গেছে। রুবিনা, তুমি কি মানুষ? এতটুকু একটা বাচ্চাকে এভাবে ঠান্ডার মধ্যে ফ্লোরে শুয়ে রেখেছ? সায়রা সহসা চোখে বলে, ও কাঁদে কেন? একটুও শান্তি দেয় না, তাই ফেলে রেখেছি। রুবিনা, ও খিদেতে কেঁদেছে, খাওয়ালে তো শান্ত হয়ে যায়। মা হয়ে এতটুকু বোঝো না? কেমন মা তুমি? আমার পেটে একটা ধরে বসে আছে, ধরো খাওয়া ওকে, খাইয়ে দাও, আমি নিয়ে যাবো এসে। সায়রা, নিয়ে যাও তুমি, সারাদিন এত খিদা লেগে ওর। রাখবো না আমার কাছে, নিয়ে যাও ওকে। রুবিনা, ও বাচ্চা, ওকে নিয়ে আমি কি খাওয়াবো? একটু খাইয়ে দাও, আমি নিয়ে যাব বললাম তো। সেদিন সায়রাকে জোরাজুরি করলো, সে খাওয়ালো না। এরপর থেকে সিরাতকে তার থেকে দূরে রাখা হয়। যখন মন ভালো থাকে তখন মেয়েটাকে বুকে জড়িয়ে রাখে, আর যখন মন খারাপ থাকে তখন মেয়েকে চোখেও দেখতে পারে না। তখন থেকে একটু একটু করে ফর্মুলা খাওয়ানো শুরু করে। দিন দিন তার মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটে। পরিবারের লোকজন বুঝতে পারে সে মানসিকভাবে অসুস্থ। সারাহর জন্ম হয় এবার। সায়রা দিন কাটে ছোট মেয়ে সায়রাকে নিয়ে। আর সিরাত বড় হতে থাকে বড় মা রুবিনার কাছে। এভাবে 8টা বছর কাটে। রুবিনা হঠাৎ মৃত্যুতে আবার সব এলোমেলো হয়ে যায়। সিরাত আবার একা হয়ে যায়। মায়ের কাছে যায় একটু আদর খুঁজতে, কিন্তু মা ততদিনে একদম তারপর হয়ে গেছে। এরপর আতিয়া এলো, মেয়েটার একটা সঙ্গী হলো। তার মা পর তো পরই হয়ে রইল। বর্তমান দরজা ক্রমশই কারাঘাত বৃদ্ধি পায়। সায়রা বেগম অ্যালবামটা বিছানায় রেখে দরজা খুলে দেয়। বাইরে দাঁড়িয়ে আছে তার বড় মেয়ে সিরাত, হাতে একটা লাল খড়ি বেনারসি, কাঁচুমুচু মুখ করে দাঁড়িয়ে আছে। সায়রা, কিছু বলবে? সিরাত, আসলে আম্মু এই শাড়িটা একটু পরিয়ে দিবে? সবাই যার যার কাছে ব্যস্ত, ছোট মায়ে পরিয়ে দেওয়ার কথা ছিল, সে তোমার কাছে পাঠিয়েছে, দিবা পরিয়ে? সায়রা, আসো ভিতরে। সিরাজ শাড়ি নিয়ে ভেতরে ঢোকে। সায়রা বেগমের রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। আলগোছে অ্যালবামটা সরিয়ে রাখে তোশকের নিচে। সিরাতকে বলে, ওয়াশরুম থেকে বাকি জিনিসগুলো পরে আসো। মায়ের কথা মতো সে ওয়াশরুমে চলে যায় আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে। সারা রাত মেয়ের প্রতি রাগ হচ্ছে না, বিরক্তি আসছে না। আজ পূর্বের ন্যায় সেই মা অনুভব হচ্ছে। সিরাত বেরিয়ে আসে গায়ে ওড়না পেঁচিয়ে, কোনো মতো টেনে টুনে মায়ের সামনে এসে দাঁড়ায়। সায়রা বেগম শাড়িটা তুলে যত্ন সহকারে মেয়ের শরীরে জড়িয়ে দিতে থাকে। সিরাত আর চোখে বাড়ে তাকায় সায়রা বেগমের দিকে। সায়রা, শরীরে তো হাত ছাড়া কিছুই নেই, ব্লাউজটা পরেছ তাও কি ঢিলা, একটু দু সাইড থেকে সেলাই করে দিলেও তো পারতে। সিরাত, আসলে তখন তো বুঝিনি। দর্জি তাড়াহুড়া করে বানিয়েছে, কাল সন্ধ্যায় ভাইয়া গিয়ে নিয়ে এসেছে, পরে দেখিনি তখন। এখন তো চাপাবো সেই সময়ও নেই। সায়রা, কোন কাজ তোমার বুঝে থাকে? এমন একটা দিন নিয়েও এ তো হেলাফেলা। শাড়ি পরানো শেষ। সায়রা বেগম একটু দূরে দাঁড়িয়ে মেয়ের মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলিয়ে দেয়। কোমর সমান চুলগুলি একটা কাটার সাজে আটকে রাখা সাজসজ্জাহীন ফর্সা শরীরে শাড়িটা যেন ফুটে উঠেছে। মনে মনে মাশাআল্লাহ বলতেও ভুল করে না। সায়রা আয়নায় দেখে ঠিকঠাক আছে কিনা। সিরাত আয়নায় নিজের প্রতিবিম্বি দেখে, নিজের এই নতুন রূপ দেখে নিজের চমকে যায়, যে আস্তে আস্তে দরজা খুলে বেরিয়ে যায়। এতক্ষণে পর সায়রা বেগমের মেয়ের প্রতি রাগ হয়। কত বড় বিয়াক্কেল! যার আজ বিয়ে সে কিনা বিয়ের শাড়ি পরে বাড়ির মধ্যে টই টই করবে। সিরাত মায়ের রুম থেকে বের হয়ে আশপাশটা দেখে নেয়। না, আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। এই সুযোগে সে স্যুট লাগায় নিজের ঘরে। এখনও তার সাজসজ্জা করা বাকি, সেগুলোর জন্য নিজের রুমে যেতে হবে। শাড়ি পরে ধীরে সুস্থে সিঁড়ি দিয়ে উঠতে থাকে। দোতলার করিডোরে উঠতে কারো মুখোমুখি হয়। সে আর কেউ না, তারই হবু বর রাওনব শিকদার। এক বাড়িতে বিয়ে হলে এই সমস্যা। আসতে যেতে কপালে কপালে বাড়ি খেতে হয়। সিরাত মনে মনে বিরক্ত হয় এটা নিয়ে, মুখে কিছু বলে না। এদিকে এই প্রথম বোধ হয় রাওনব শিকদারের মনে ভিন্ন কোনো অনুভূতির আভাস পাওয়া যায়। এক মুহূর্তের জন্য শ্বাস তার গলায় আটকে গেছে যেন। সে তো রাওনব শিকদার নিজেই অনুভূতিতে লাগাম টানতে জানে সে। পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে সিরাতের উদ্দেশ্যে বলে,
এভাবে বাড়ির মধ্যে ঘুরঘুর করছো কেন? কোথায় মানুষ বাড়ি আসে বউ দেখতে, কিন্তু এখানে তো দেখছি বউ স্বয়ং ঘুরে নিজেকে দেখিয়ে বেড়াচ্ছে। লজ্জায় তার মাথা কাটা যাচ্ছে। সে মাথা নিচু করে বলে, সিরাত, আমি আম্মুর কাছে শাড়ি পরতে গিয়েছিলাম, জানতাম না কি এভাবে সামনে পড়ে যাব। রাওনাম সোজা ঘরে যাবে, এই নিচু মাথা যেন বাসের ঘরে ঘোমটা তোলার আগে আর উঁচু না হয়। আরেকটা কথা, এই রূপে যেন আর কেউ না দেখে। বলে সে দ্রুত পাশ কাটিয়ে চলে যায়। এখানে বেশি সময় থাকা মানেই বিপদ। সন্ধ্যা তখন 7টা। বাড়ির মেয়েরা তখন বউ সাজতে ব্যস্ত। যত দ্রুত সম্ভব বউ নিয়ে যেতে হবে স্টেজে। বাড়ির বড়রা তাড়া দিচ্ছে। জোহরের পরপর কাবিনে কথা থাকলেও কিছু জটিলতার কারণে তা রাত 9টায় ঠিক করা হয়েছে। রাউনাপ নিজ রুমে বসে তৈরি হচ্ছে। সাধারণ একটা সাদা পাঞ্জাবি জড়িয়েছে গায়ে। এই তো আর কিছু সময়, এরপর সারা জীবনের জন্য জুড়ে যাবে অন্য একটা মানুষের সাথে। মুছে যাবে আগের একটা মানুষের অস্তিত্ব। ভাবতে ভাবতে তৈরি হয়ে নেয়। আয়নার সামনে যেয়ে নিজেকে একবার দেখে নেয়। কিছুটা সময় এরপর আর তাকে শুধু নাহিলের বাবা নয়, অন্য একজনের স্বামী হয়ে যাবে। আর তো কিছুটা সময় এরপর রাওনাফ শিকদারের সব কিছু বদলে যাবে। সারাহ, আপুরে, এই প্রথম তোকে এত সুন্দর লাগতেছে রে, আমি পাগল হয়ে যাচ্ছি। মিথিলা, না জেনে অন্য কারোর কি হয়, হায়। সিরাত, চুপ করবা তোমরা? তোমার মুখ খুললেই যত দুনিয়ার বাজে কথা। ইলা বুঝানো ভাবে, আসলে বান্ধবী আমার একটু একটু লজ্জা টজ্জা পাচ্ছে, তাই না বান্ধবী? সিরাত, সরবি চোখের সামনে দিয়ে তুই? হাসি মজার মাঝে তারা বউ নিয়ে হাজির হয় বাগানে তৈরি স্টেজের কাছে। আরাফা শিকদার মন ভরে দেখেন মেয়েকে। কতটুকু মেয়ে তার, আজ নাকি তার বিয়ে। দেখতে দেখতে কত বড় হয়ে গেল। সিরাতকে পরানো হয়েছে খয়েরি ও গোল্ডেনের মিশ্রণ একটা বেনারসি, যা সাধারণত বাঙালি মেয়েরা বিয়েতে পরে, সাথে হালকা কিছু গহনা। চুলগুলো সাধারণ খোপা করে কিছু ফুল গুজে দেওয়া, সাথে লাল দোপাট্টা। রণব সে ইতিমধ্যে স্টেজে উপস্থিত। তার পাশে তার ছেলে নাহিল। আজ যেন এক মুহূর্তের জন্য কাজ ছাড়া করতে চাইছে না। নাহিল সিরাতকে দেখে বলে ওঠে, ওয়াও বাবা, দেখো কি সুন্দর লাগছে মিশু ফুপিকে, একদম বউ বউ। পাশ থেকে রায়হান বলে, আরে বেটা, ওইটা একটু পর তোর মা হয়ে যাবে, ফুপি ফুপি না করে মা বলা শুরু কর। রাওনা বিরক্ত হয় তার কথায়। কি ধরনের কথা বলছিস রায়হান? ও একটা বাচ্চা। রায়হান, রাখ তোর বাচ্চা। বউ দেখ একদম হার্ট অ্যাটাক করা সুন্দর। মাসি, ছি রায়হান ভাই, ভাবি পাশে থাকতে আপনি পরের বউয়ের সৌন্দর্য দেখে হার্ট অ্যাটাক করবেন? ভাবিকে বলতে হয় দেখছি। রায়হান, এই ছোট ভাই, তুমি উল্টা মিনিং বের করতেছো কেন? আমি তো মজা করে বলছি, ওর কপাল দেখে আমার হিংসে হচ্ছে, বুঝছো না? তাদের কথা শুনে রাওনাব তাকায় সেদিকে। সত্যি আজ মেয়েটাকে অন্য দিনের তুলনায় একদমই আলাদা লাগছে। দম বন্ধ করার মতো সুন্দর। লাল শাড়িতে মুখের উপর এক হাত ঘোমটা দেওয়া এগিয়ে আসতে তার নববধূ। সে নিজেকে নিজেই প্রশ্ন করে, সবসময় কি মেয়েটাকে এমন লাগে? ভেতর থেকে কেবল একটাই উত্তর আসে, কই, কখনো তো সেভাবে খেয়াল করে দেখেনি নি। সিরাতকে বসানো হয় তার অপর পাশে পর্দার উপরে। দুজনের মাঝে দূরত্ব রেখে বসেন কাজী। রৌনকের পাশে আজমল শিকদার, নাহিল, ইস্তেহাক, রায়হানের পাশে আরাফাত শিকদার, রামিন, আতিয়া, মিথিলা, তাদের থেকে একটু দূরে সায়রা বেগম। ইস্তেহাক এগিয়ে এসে কাজীকে বিয়ের কাজ শুরু করতে বলেন। কাজী বিয়ের কার্যক্রম শুরু করেন। প্রথমে কনের দিকে এগিয়ে এসে তাকে উদ্দেশ্য করে বলেন, আপনি কি আজমল শিকদারের পুত্র রাওনাব শিকদারকে 5,30,000 টাকা মোহরানা ধার্য করে নিজের স্বামী হিসেবে গ্রহণ করতে স্বেচ্ছায় রাজি আছেন? রাজি থাকলে বলুন। আলহামদুলিল্লাহ, কবুল। সিরাত খানিক সময় নেয়। তার পৃথিবীর দুলে ওঠে যেন, চোখ ছলছল করে ওঠে। পাশ থেকে আরাফাত শিকদার তার এক হাত চেপে ধরে। সে ঘাড় ঘুরিয়ে আশেপাশে তাকায়। দূরে থাকা সায়রার দিকে তাকায়। সে একদৃষ্টিতে তাকিয়ে আছে মেয়ের দিকে। মেয়ের চোখের ভাষা বুঝেও যেন না বোঝার ভান করে থাকে। তার মা আজও সেই পরের মতোই আচরণ করলো। আতিয়া বেগম এগিয়ে আসে, চেপে ধরে অপর হাত, চোখের ইশারায় আশ্বাস দেয়। আবারও বলে, রাজি থাকলে বলুন, কবুল। সিরাত এবার সময় ব্যয় না করেই বলে, আলহামদুলিল্লাহ, কবুল। আতিয়া, 3বার বলতে হয় না মা? সিরাত মাথা নেড়ে আরো 2বার উচ্চারণ করে, আলহামদুলিল্লাহ, কবুল। বলে চোখ বুজে নেয়, চোখে আটকানো পানি ছেড়ে দেয়। আরাফাত শিকদার মেয়েকে বুকে জড়িয়ে নেয়। কাজী এগিয়ে যায় বরের কাছে, তাকে উদ্দেশ্য করে বলে,
আজমল শিকদারের পুত্র রাওনাফ শিকদার, আপনি কি আরাফাত শিকদারের কন্যা মিশকাত শিকদারকে 5,30,000 টাকা মোহরানা ধার্য করে ইসলামী শরীয়ত অনুসারে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করতে রাজি আছেন? রাজি থাকলে বলুন। আলহামদুলিল্লাহ, কবুল। রাওনাফ একবার তার বাবার দিকে তাকায়। আজমল শিকদার তার ঘাড়ে শক্ত করে হাত রাখেন, যেন ভরসার হাত। এরপর একবার ছেলের দিকে তাকায়। ছেলের উচ্ছ্বাসিত মুখ দেখে আর সময় ব্যয় না করে 3বার উচ্চারণ করে, আলহামদুলিল্লাহ, কবুল। সবাই উচ্চস্বরে বলে আলহামদুলিল্লাহ। এরপর কাজী ঘোষণা দেন, সাক্ষী সামনে রেখে বড় কনে উভয় সম্মতি প্রদান করেছেন। আমি শরীয়ত অনুযায়ী রাওনাফ শিকদার ও মিশকাত শিকদার এর নিকাহ সম্পন্ন ঘোষণা করলাম। দুই লাদের এই কথাটুকু যেন রাওনাফের কানে বারবার বেজে চলছে। চারপাশে হইহুল্লোড়, কিছুই যেন তার কানে যাচ্ছে না। এক পর্যায়ে চোখের সামনে সব ঝাপসা হয়ে আসে, তারপরে সব অন্ধকার। বিছানার চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছে আপন মানুষগুলো, চোখ কৌতূহল দুশ্চিন্তায়। নাহিল সে বাবার পাশ ঘেঁষে বসে আছে, কতক্ষণ পর পর মাথায় মুখে হাত বুলাচ্ছে। আজমল শিকদার ছেলের মাথার কাছে বসে আছে, চিন্তিত মুখে। মুখে বার কয়েক পানি ছিটে দিতেই একটু একটু করে চোখ খুলে রাওনভ। প্রথমে চোখ পড়ে পাশে থাকা বাবার দিকে। আজমল শিকদারের চিহ্নিত মুখ দেখে চোখের ইশারায় আশ্বস্ত করে, সে ঠিক আছে। এবার সে ছেলের দিকে তাকায়। ছেলের চোখে জল ভর্তি, হয়তো কেঁদেছে। চুপিসারে ছেলেকে টেনে বুকে নেয়, মাথাটা বুকে চেপে বলে, বাবা, ঠিক হয়ে গেছে তো? কি অবস্থা করছো চোখ মুখের? মেয়েদের মতো কথায় কথায় চোখে পানি এসে যায়। নাহিল, আমার চিন্তা হচ্ছিল তো তোমাকে নিয়ে। রাউনাপ, তাই বলে কেঁদে কেটে ভাসিয়ে দেবে? ইস্তিহা, কি হয়েছিল রে? তোর বিয়ে করতে না করতেই জ্ঞান হারালি, সকলের চিন্তায় ফেলে দিয়েছিলি একদম। রাউনাপ, কয়েকদিন খাওয়া দাওয়া ঠিকমতো হয়নি। এ তো চিন্তায় হওয়ারও কিছু নেই। আজমা শিকদার এত বড় ছেলে, তার উপর তুমি একজন ডাক্তার হয়েও নিজের শরীরের দিকে তো অমনোযোগী কেন? এখনো কি বক মেরে খাওয়ানোর বয়স আছে তোমাকে? এক বাচ্চার বাপ হয়েও এমন খামখেয়ালিপানা করলেই চলবে? রাবেয়া, ভাইয়া, দুপুর থেকে তো কিছু খাওনি, খাবার আনবো তোমার জন্য? রাওনাফ, এখন না, একটু পরে খাবো। ইস্তিহাক, পরে কখন খাবে? রাত বাজে 11টা, এখনো পরে। রাবেয়া, খাবার আন। কিভাবে খাওয়াতে হয় আমি দেখছি। রাবেয়া খাবার আনতে যায়। খাবার নিয়ে আসতে ইস্তিহাক কথা মতো রাবেয়া নিজ হাতে ভাইকে খাইয়ে দেয়। আতিয়া ইস্তিহাকের কানে কিছু বলে। ইস্তিহাক রুমের এক কোনায় রাখা সোফার দিকে তাকায়। সেখানে গুটিসুটি মেরে বসে আছে রওনক শিকদারের নববধূ সিরাত। ইস্তিহাক, আচ্ছা, রাত অনেক হয়েছে, সবাই এবার যার যার ঘরে যাও, ওদের এবার একা ছেড়ে দাও। ইস্তিহাক কথা মতো সবাই একে একে রুম ত্যাগ করে। যাওয়ার সময় মিথিলাকে সিরাতের কানে কানে কিছু কথা বলে যায়, যা শুনে সিরাত আতঙ্কিত দৃষ্টিতে তার দিকে তাকায়। মিথিলা মুচকি এসে নাহিলকে বুঝিয়ে সুঝিয়ে ঘর থেকে বের হয়ে যায়। ঘরের দু মাথায় দুজন, বিছানায় শুয়ে আছে রওনাক আর দূরের সোফায় বসে আছে সিরাত। রওনাক ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকায়। রওনাককে তার দিকে তাকাতে দেখে তার হৃৎপিণ্ড কেঁপে ওঠে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রওনাক। ভাবে, বিয়ের আসরের কথা যখন বলা হলো, তাদের নিকাহ সম্পূর্ণ হয়েছে, তার দুনিয়া দুলে উঠল যেন। চোখের সামনে ভেসে উঠল জীবনের সব সুখ দুঃখ মিশ্রিত অতীত। এক নারীর উচ্ছ্বাসিত হাসি, একটি বাচ্চার কান্না, এরপরে সেই বিষাক্ত দিনটি, এক হাতে সন্তান বড় করার সময়গুলো, এরপরে নববিবাহিত স্ত্রী মুখখানি, তারপরে চারদিকে নেমে আসে ঘোর অন্ধকার, আর জ্ঞান ফিরতে চোখের সামনে ভেসে ওঠে বর্তমানের চিত্র, আপন মানুষগুলো। রওনাককে অপলকভাবে তাকিয়ে থাকতে দেখে সিরা তার একটু ঢেকে ঢুকে বসে। রৌনক ইশারায় তাকে কাছে ডাকে। সে বাদ্য স্ত্রী নিয়ে এগিয়ে যায় স্বামীর নিকট। রৌনক তার পাশে বিছানায় বসতে বলে। সিরাত একটু দুর্মতা করে বসে বিছানার এক কোণে। রৌনক তার উদ্দেশ্যে বলে, ঘোমটা তুলছ কেন? সিরাত, কি করব, আপনি হঠাৎ অজ্ঞান হয়ে গেলেন, এরপরে তো হুড়োহুড়িতে ঘোমটা আর থাকে? রৌনক, বিয়ে হতে না হতেই স্বামীর কথা অবাধ্য হচ্ছ, পরে তাহলে কি করবা তা আল্লাহ জানে। সিরাত মাথা নিচু করে বলে, আমি মোটেও অবাধ্য হইনি, তখন পরিস্থিতি এমনই ছিল। রওনাক, যাও আবার ঘোমটা দিয়ে এসে বসো। সিরাত, আবার? এখন আবার কেন? কাচুমুচু ভঙ্গিতে বলে সে। রওনাক, একটা কথা দুইবার
বলাটা আমার পছন্দ না মিশকাত। যা বলেছি তাই করো। আজ অনেক বছর পর রৌনক তার সামনে তার নাম ধরে ডেকেছে, তাও এমন নাম যে নামে পরিবারে কেউ ডাকে না। সে যখন ছোট ছিল, তার এক বাড়িতে ছিল, তখন তাকে একই নামে ডাকতো রৌনক। এরপর সে পড়াশোনার জন্য ঢাকায় চলে যায়। তারপর ভালোবেসে বিয়ে করলো নাহিলের মাকে। বাড়িতে এ নিয়ে ঝামেলা হলো। বড় মা বড় বাবা বাড়ির কেউই রাজি ছিল না, কারণ তখন রৌনকের বয়স ছিল খুবই কম। তারপর থেকে সে তার স্ত্রীকে নিয়ে ঢাকাতেই থাকতে শুরু করে। বছর ঘুরতে নাহিলের জন্ম হয়। বাড়িতে নাতির মুখ দেখে অল্প স্বল্প মেনে নিল। এরপর আর ২-৪ দিনের বেশি কখনোই তাকে বাড়িতে দেখা যায়নি। এ নিয়ে বড় মায়ের বড়ই দুঃখ। একদিন সবাইকে ফাঁকি দিয়ে চলে যায়। বাড়ির সাথে তার দূরত্ব আরও বেড়ে যায়। এরপর নাহিলের মায়ের সাথে ডিভোর্স হলে সে আরও দূরে চলে যায়। তার আর তার ছেলেকে নিয়ে তৈরি করে নেন আলাদা এক পৃথিবী। সেখানে কারো প্রবেশই ছিল নিষেধ। সিরাজ সোফার উপরে পড়ে থাকা ঘোমটাটা মাথায় দেয়, এগিয়ে যায় বিছানার কাছে। এক কোণে মাথা নিচু করে বসে। এবার রৌনক উঠে বসে এগিয়ে যায় সিরাতের দিকে। দু হাতে আলতো করে ঘোমটা তুলে দুই হাতের মাঝে মুখটি তোলে। নিজের মুখটা এগিয়ে নেয় সিরাতের দিকে। রুক্ষ অদূর্যুগল ছোঁয়ায় তার কপালে। আবেশে সিরাজ চোখ বুজে নেয়। তার পুরো শরীরে ঝাঁকি দিয়ে ওঠে। অধরের স্পর্শে স্থায়িত্ব থাকে প্রায় ৩০ সেকেন্ড। এরপর আস্তে করে সরে আসে। দুজনের মাঝে চলে বেশ কিছু সময় নীরবতা। নীরবতা ভেঙে বলে, আমারও আমার ছেলের এই ভাঙাচোরা জীবনে স্বাগতম। আশা করি বাকি জীবনটা তোমার আমাদের সাথে ভালোই কাটবে। আর তা নিশ্চিত করব আমি। দোয়াই রাখবে যেন আমি তোমাকে আর নাহিলকে পৃথিবীর সব সুখ কিনে দিতে পারি। কোনো অপূর্ণতা যেন তোমাদের ছুঁতে না পারে। সিরাত, আপনি সব অপূর্ণ ঘোচাতে পারলেও একটা অপূর্ণতা কখনোই ঘোচাতে পারবেন না। রওনা, সেটা আল্লাহর প্রদত্ত। আমি সাধারণ মানুষ, তার দেওয়া অপূর্ণতা আমি কখনোই ঘোচাতে পারবো না। যদি আল্লাহ কখনো না চায়, তবে এর বাইরে আমার সাধ্যের মাঝে যা আছে সবটা দিব তোমাদের। সিরাত কিছুই বলে না। আবার নীরবতা তাদের মাঝে। রওনা বিছানা থেকে নেমে আলমারির কাছে যায়। সেখান থেকে একটা প্যাকেট বের করে আনে। এনে সিরাতের হাতে দেয়। সিরাত, কি এতে? রওনা, খুলে দেখো। সিরাত প্যাকেটটা খুলে দেখে তার ভিতরে একটা সবুজের উপর পিতল কালারের হালকা ডিজাইনের একটা শাড়ি, দুইটা গহনার বক্স, একটা বড় ও একটা ছোট। রওনা বড় বক্সটা হাতে নেয়। সেটি খুলে সিরাতের সামনে ধরে। রওনক এই গহনাগুলো কাল অনুষ্ঠানে এই শাড়ির সাথে পরবে। সিরাত মাথা নেড়ে সায় জানায়। এরপর রওনক ছোট বাক্সটা খোলে, তার ভিতরে একটা আংটি। সে আংটিটা বের করে। রওনক, হাত বাড়াও। সিরাত বাদ্যমের মতো হাতটা এগিয়ে দেয়। রওনক আলতো হাতে সেটা তার হাতে পরিয়ে দেয়। এবার তার পাশে এসে বসে। রওনক, এবার কিছু কথা বলবো, মন দিয়ে শুনবে, বোঝার চেষ্টা করবে। না বুঝলে জিজ্ঞেস করবে, না বুঝে মাথা নাড়বে না। সিরাত, আচ্ছা বলুন। রওনক, আমাদের বিয়েটা আর ৫টা স্বাভাবিক বিয়ের মতো নয়। সেটা তুমি আমি দুজনেই জানি। বিয়ের আগে যেমন কিছু জটিলতা ছিল, বিয়ের পরও থাকবে। আমাদের বয়সের তফাৎটাও অনেক। এটা তোমার জন্য প্রথম বিয়ে হলে আমার জন্য নয়। আমার একজন সন্তান আছে। একজন বিবাহিত বাচ্চা সমেত এক পুরুষকে মেনে নেওয়া একজন কুমারী মেয়ের পক্ষে খুব একটা সহজ নয়। তবে ভাগ্যের পরিহাসে আমরা এক হয়ে গেছি। আমি আশা করব তুমি তোমার স্বামী সন্তানকে নিজের সন্তানের মতোই দেখবে। আমার পৃথিবী বলতে আমার নাহিল। ওর চোখের এক ফোঁটা পানি আমার অন্তরকে জ্বালিয়ে দেয়। এত বছরও কখনো ওর মায়ের কাছে যাওয়া তো দূর, তার জন্য এক ফোঁটা চোখের পানিও আসেনি। কারণ সে কখনো তার মায়ের অভাব অনুভব করেনি। তার দুনিয়া তার বাবা, তাই কখনো এমন কোনো আচরণ করো না যেন তার মায়ের অভাব অনুতাপ হয়। এমন পরিস্থিতি কখনোই তৈরি করো না যেন তার মনে হয় তার বাবা তার নেই। আমি বলবো না তুমি ওর মা হয়ে যাও। তার মায়ের দরকার নেই। সে মা ছাড়াই থাকতে শিখে গেছে। তবে তার বন্ধু হও, তার আপনজন হও। যেন আমার অনুপস্থিতিতে তোমাকে সম্বল হিসেবে পায়। আশা করি আমার সন্তানের জায়গাটা আমি ক্লিয়ার করতে পেরেছি।